আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে আজকের প্রশ্ন সলভ ক্লাসে। আমাদের প্রথম যেই পরিবেশন ১ নাম্বার এক্সামটা হয়েছে সেই এক্সামের প্রশ্নগুলো আজকে সলভ করাই দিব। এবং শুধু প্রশ্ন সলভ না, আমাদের এক্সাম নেওয়ার যে প্রশ্নগুলো ছিল, আমাদের ইন্টেনশন ছিল তো আমরা প্রত্যেকটা টপিক টাচ করতে পারি। এবং তোমরা হয়তো খেয়াল করবা, বেশ কয়েকটা টপিক থেকে কোয়েশ্চেন বেশি আসছে, ২টা ৩টা আসছে কোয়েশ্চেন। একে একটার বেশি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই টপিকটা ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের বোঝানো। ঠিক আছে? আর আমরা চেষ্টা করছি প্রত্যেকটা টপিক টাচ করার। এবং যখন আজকের প্রশ্নগুলো সলভ করব, আমি চেষ্টা করব এই প্রশ্নগুলো যে টপিক থেকে আসছে সেই টপিকটা পুরোটা ক্লিয়ার করে দেওয়ার, যাতে করে যদি ৬০টা কোশ্চেনে আমাদের ৪০টা টপিক থাকে, তোমার ৪০টা টপিকই একদম ভালো মতো রিভিশন হয়ে যায়। ঠিক আছে? আশা করি লাইভ শুরু হয়ে গেছে। তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো একটু দ্রুত জানায় দাও লাইভের অডিও এবং ভিডিও দুটা ক্লিয়ার আছে কিনা। একটু সমস্যার কারণে লাইভটা শুরু হইতে হয়তো ৫ মিনিট লেট হয়ে গেছে। ঠিক আছে? আহ, যারা লাইভে যুক্ত হয়েছে একটু দ্রুত জানাও লাইভের অডিও ভিডিও দুটা ক্লিয়ার আছে কিনা। আর যদি মেন্টর টিমের কেউ থাকো তাহলে লাইভটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে শেয়ার করে দাও। আচ্ছা, আহ, আমার মনে হয় পিডিএফটা ঠিকমতো ওপেন আছে। এখানে হচ্ছে আমাদের কোশ্চেনে যেরকম ছিল একদম হুবহু আমাদের কোশ্চেনের আমি সফট কপিটাই দিছি এখানে, অপশন ছাড়া। আমি চেষ্টা করব ভালো মতো সলভ করে দেওয়ার, একদম পুরো টপিকটা ক্লিয়ার করে। ঠিক আছে? যাতে করে আহ, বলতে পারো পুরো আরেকবার রিভিশন হয়ে যায়। এবং আমাদের এই নিয়ে হয়তো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে বা কোনো একটা চাপড়া শেষের ক্ষেত্রে ৩বার রিভিশন হবে। ঠিক আছে? তোমরা দ্রুত কমেন্টে জানো লাইভের অডিও ভিডিও দুটা ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা সলভ ক্লাস শুরু করব। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আমরা ৯টা ১০-এ শুরু করি। সবাই লাইভে আসুক, যেহেতু একটু আমাদের লেট হয়ে গেছে, নেটওয়ার্ক প্রবলেম এবং অন্যান্য সেট আপের সমস্যা সময় চলে গেছে। আমরা ৯টা ১০-এ শুরু করব। ঠিক আছে? তাসমিম, নম্রতা, নীলাঞ্জনা। নীলাঞ্জনা, তোমার নাম কি, ডাক নাম কি? স্বর্ণা চলে আসছে। আচ্ছা, আর সব কিছু ক্লিয়ার আছে না? ওকে, শ্রাবন্তী চলে আসছে। আমি ১০-এ শুরু করেই একদম ডিটেল পড়াবো। তোমরা যে টপিকটা রিভিশন দিচ্ছ, যারা মার্ক কিছু কম পাইছো, এখন বুঝতে পারবা যে ক্লাসগুলো করলেই বা আমাদের সলভ ক্লাস, র্যাপিড ফায়ার এগুলোতে পার্টিসিপেট করলেই মোটামুটি তুমি 90% মার্ক, 90% প্লাস মার্ক কেন বেশি পাবা। ঠিক আছে? শিহাব, ওয়ালাইকুম আসসালাম। নীলাঞ্জনা, তোমার নামই কি নীলাঞ্জনা নাকি অন্য কিছু ডাকনাম? আচ্ছা, একটু আমি লাইভটা শেয়ার করে দেই, একটু ওয়েট করে, আমার ১০-এ শুরু করি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি আশা করি সব কিছু ক্লিয়ার। আমি সামনে একটু কষ্ট করে লাইভটা ওপেন রাখি, যাতে কারো কোনো কোয়েশ্চেন বা সমস্যা হলে সেটা আমি দেখতে পারি। কেমন? আমি একটু লাইভ স্ট্রিমটা সামনে ওপেন রাখি, একটু ওয়েট করো। আর যারা মার্ক 85%-এ কম পাইছিলাম, আমাদের এক্সামে কিন্তু পাস মার্ক ছিল কত, 85%। এবং তোমাদের অনেকের মনে হতে পারে এই মার্কটা অনেক বেশি, বাট আসলে বেশি না। যারা ক্লাসগুলো করছো, আমার দাগানো বইটা পড়ছো, বাসায় পড়াশোনা করছো, ওরা হয়তো বুঝতে পারছো 90% মার্ক পাওয়া খুব একটা কঠিন না। ঠিক আছে? আমি পাস মার্ক দিছি 85%। আচ্ছা, লাইভ লাইভ লাইভ। আচ্ছা, হ্যাঁ, লাইভ পেয়ে গেছি। ওকে। হুম, আমি হচ্ছে লাইভটা সামনে ওপেন রাখি, যাতে করে
বিষয়গুলো আমি দেখতে পারি, ঠিক আছে? কোনো লাইভে স্ট্রিমে কোনো সমস্যা দেখছি না। লাইভ কি একদম ক্লিয়ার আছে? বাচ্চারা একটু বলো, লাইভ কি একদম ক্লিয়ার আছে? বাট আমার এখানে আবার সমস্যা করতেছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম নীলাঞ্জনা, ওকে। ওকে ঠিক আছে, আসল নাম নীলা। নীলা, ওকে, সব ক্লিয়ার। আমি আর দেরি করবো না, আমি ও সরি, আমি গ্রাফিক্স ট্যাব অ্যাড করি না এখনো। একটু আমি মাত্র বাইরে থেকে আসছি, তাই একটু হিজিবিজি হয়ে গেল। আমি একটু লেট হয়ে গেছে, আশা করি সামনে থেকে আর হবে না, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা হচ্ছে ক্লাসে ব্যাক করি। ওকে ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, আমাদের যে ডেলি এক্সাম ছিল 60টা কোশ্চেন ছিল, টপিক ছিল প্রায় 30 থেকে 35 থেকে 40 এরকম টপিক ছিল। আমি চেষ্টা করছি প্রত্যেকটা টপিক টাচ করার, এবং সময় ছিল 20 মিনিট। তোমরা অনেকেই ভালো মার্ক পাইছো, একজন 100% পাইছো, তিনজন 98%, 96, 95% এরকম অনেকেই পাইছো, এবং বেশ কজন খারাপও করছো, ঠিক আছে? প্রথম দেখো, হোমোস্ফিয়ারে আর্গন গ্যাসের পরিমাণ কত? এটা আমি ক্লাসে সুন্দর করে বলছিলাম, আমি আরেকবার লিখতেছি কি কি ছিল আমাদের বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ারে। সংযুক্তি সেম ছিল, নাইট্রোজেন 78%, অক্সিজেন কত, 21%। অথবা আমরা যদি এক্স্যাক্টলি ভ্যালুটা বলি তাহলে কি ছিল, 78.09%। অক্সিজেন 20.94%। এরপর ছিল আর্গন কত, 0.93%। এরপর ছিল বাষ্প, কত ছিল, 1 থেকে 4%। এই বাষ্পটা আসলে ডিপেন্ড করে আবহাওয়ার উপর, এবং কোন সিজন আছে, ঠিক আছে? বর্ষাকালে বাষ্পটা বেশি থাকবে, আর শীতকালে কম থাকবে, আবহাওয়া শুষ্ক হবে, ঠিক আছে? এরপর কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে 0.033%। যারা এই কোশ্চেন ভুল করছো ওদেরকে আসলে কিছু বলার নাই, ঠিক আছে? 0.93%। আচ্ছা, আমরা এরপরে কোশ্চেনে যাই। সাইক্লোন তৈরিতে সাগরের পানি তাপমাত্রা সর্বনিম্ন কত হওয়া লাগে? আমি বলছিলাম দিনের বেলা হচ্ছে সমুদ্র বায়ু প্রবাহ, এবং রাতের বেলা কি হয়, স্থলবায়ু প্রবাহ। এবং এই সমুদ্র বায়ু প্রবাহ দিনের বেলা তৈরি হওয়ার জন্য, বা ঘূর্ণিঝড় বা সাইক্লোন তৈরি হওয়ার জন্য যে মিনিমাম চাপের পার্থক্য লাগে, সেই চাপের পার্থক্য তৈরি করতে আমার অ্যাটলিস্ট 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অথবা 80 কেলভিন, তাই না? এই তাপমাত্রা লাগবে। মিনিমাম এই তাপমাত্রা না হলে কিন্তু সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টি হবে না। ক্লাসে একদম ডিটেলসে বলছিলাম। 28 গ্রাম নাইট্রোজেনের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটা? আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল এন আর টি, যেখানে এনটা কি, এন ছিল মোল সংখ্যা, তাই না? এখন 28 গ্রাম নাইট্রোজেন, এখানে 28 গ্রামের কয় মোল বলো তো? নাইট্রোজেনের একটা হচ্ছে 14, দুইটা হচ্ছে 28, তার মানে 1 মোল। তাহলে 1 মোল নাইট্রোজেন, তাই না? 28 গ্রাম মানে 1 মোল। তাহলে কি হবে, পিভি ইকুয়াল এন হয়ে যাবে 1, লেখা লাগবে না, আর টি। এটা হচ্ছে আনসার, পিভি ইকুয়াল আর টি। ওকে। এরপর হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? এখন দেখো, আমি বলছিলাম না চাপের পার্থক্য কোথায় থাকে, অনুব্যাপন বা নিঃসরণে। উচ্চ থেকে নিম্ন ঘনতে যায় কোনটা, ব্যাপন যাবে, তাই না? এখন দেখো, একই বায়ুচাপে ব্যাপন ঘটে, এটা কারেক্ট, ঠিক আছে? এটা মানে সঠিক, ঠিক আছে, এটা সঠিক। এটা দ্রুত চলন প্রক্রিয়া, এটা কি দ্রুত? ব্যাপন কি দ্রুত হয়? দ্রুত কোনটা হবে, দ্রুত হবে নিঃসরণ। মানে চাপের পার্থক্য থাকবে, এবং সরু ছিদ্র পথে যখন বাতাসটা সজোরে বেরিয়ে আসবে তাকে আমরা কি বলি, নিঃসরণ বলি। তাহলে এই দ্রুত চলনটা কি, এটা হচ্ছে নিঃসরণ বা অনুব্যাপনের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট আনসার। এরপর দেখি উচ্চ থেকে নিম্ন ঘনত্বে কোনটা যাবে, ব্যাপন যাবে। এবং ব্যাপনটা কি, একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে কি বললাম, এই 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই তিনটা হচ্ছে কারেক্ট, এবং 2 নাম্বারটা হচ্ছে অনুব্যাপন, এটা সঠিক নয়। তার মানে এটাই কি রাইট আনসার। এখন দেখো, স্থির তাপমাত্রায় 100 কিলো প্যাসকেল চাপে একটি গ্যাসের আয়তন 1 লিটার হলে 125 কিলো প্যাসকেল চাপে আয়তন কত হবে? বলছে স্থির তাপমাত্রা, তার মানে কি আমরা কোনটা অ্যাপ্লাই করবো, বয়েলের সূত্র। কি অ্যাপ্লাই করবো, P1 V1 ইকুয়াল P2 V2। ক্লাসে বারবার বলছিলাম ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করে ম্যাথগুলো করা যায়, এরকম প্রত্যেকটা ম্যাথ সলভ করবা। টাইপ কি ক্যান্সেল হয়ে গেছে বাচ্চারা? কি আবার ঝামেলা করতেছে?
আচ্ছা, বয়েলের সূত্র তাহলে P1 V1 ইকুয়াল P2 V2। P1 কত আছে? P1 হচ্ছে 100 কিলো প্যাসকেল, 100 কিলো প্যাসকেল। এরপর V1 কত? 1 লিটার। P2 কত? 125। আমি V2 বের করব। তাহলে V2 ইকুয়াল 100 ভাগ 125 ইকুয়াল কত আসে? 8, 0.8। ঠিক আছে, এই এইগুলাই ফার্স্ট হওয়া লাগবে। দেখো আমি 100 কে যদি ভাগ করে লিখি আসে যে 1000 করলাম, 1000 ভাগ হচ্ছে 125 করলাম, কত আসে বলো তো? আসতেছে 8, তাই না? কারণ 12.5 গুণ 8 সমান 100, আসতেছে 8। আমি কি একটা শূন্য বসাচ্ছি না বেশি, এখানে একটা পয়েন্ট বসাই দিব, এখানে শেষ। এই ক্যালকুলেশনে খুব বেশি ফাস্ট হওয়া লাগবে, মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে 100 ভাগ 125 কত হবে? 0.8। তোমার যদি এভাবে কোনো সমস্যা, কি হবে, তুমি এটাকে 100কে তুমি 1000 বানায় ফেলবা, তারপর 125 দিয়ে ভাগ করবা ইন্টু 1/10। কোনো সমস্যা আছে? তুমি উপরে 10 দিয়ে গুণ করছো, নিচেও 10 দিয়ে গুণ করছো, কত আসে? এটা আসে 8, তাই তো? 125 2 কত? 250, 4 হচ্ছে 500, 8 হচ্ছে 1000, তাহলে 8 হইল। 8কে 10 দিয়ে ভাগ করলে কি আসে? 0.8। ক্যালকুলেশনে খুব ফাস্ট হওয়া লাগবে। সিজিএস এককে আর এর মান কত? আর এর প্রত্যেকটা মান কি কি ছিল? এসআই, সিজিএস, এফপিএস, ক্যালোরি একক এবং আহ, আর কি ছিল? এসআই সবগুলো হইলো, তাই না? এসআই, সিজিএস, এফপিএস, ক্যালোরি একক এবং কি বাকি যেগুলো ছিল সবগুলা আশা করি আমি ক্লাসে বলছিলাম। এটা কি? এসআই একক 8.314, 8.31 ইন্টু 10⁻⁷, এটা হচ্ছে সিজিএস একক। 1.987 হচ্ছে ক্যালোরি একক, এবং 8.31 এটা কোনো মান ঠিক না, এটা ভুল। ঠিক আছে, তাহলে কার কোনটা হবে? সিজিএস এ 2 নাম্বারটা, আমি ক্লাসে ভালো করে বলছিলাম। ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ, 80, সরি এটা ভুল হয়েছিল, হ্যাঁ, ওইটা আমি ভুলে লিখে ফেলছি। কারণ কেলভিন হলে কি হবে? কেলভিন হলে 273 যুগ হবে, তাই না? এটা 80 ডিগ্রি ফারেনহাইট, অথবা কত কেলভিন? 300 কেলভিন। আচ্ছা, এটা একটু কারেক্ট করে নাও। কত হবে? 27 ডিগ্রি সেলসিয়াস, অথবা 300 কেলভিন, অথবা কি 80 ডিগ্রি ফারেনহাইট। আহ দ্রুত হতে গিয়ে ইয়া করে ফেলি। আচ্ছা, এখন দেখো এসআই একক, এটা বলা হয়েছে অলরেডি। এসআই এককে আর এর মান কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। 8.314 জুল পার মোল পার কেলভিন। আগের কোশ্চেন, রিপিট কোশ্চেন, মানে কি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের মোলার আয়তন কত? আমি তিনটা খুব ভালো করে পড়তে বলছিলাম। এসটিপি। এসটিপি মানে কি বলতো? মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মান কত? 22.4 লিটার। একে আমরা বলি এসটিপি তে মোলার আয়তন। তারপর হচ্ছে এনটিপি, মানে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এইখানে কত ছিল? 24.04 লিটার, তাই না? আমি কাছে বলছিলাম তো এগুলা। এবার ছিল এস এ টিপি, মানে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে কক্ষ তাপমাত্রা ও চাপ। 25 ডিগ্রি সেলসিয়াসে মোলার আয়তন ছিল 24.789। ক্লিয়ার? কত হবে? 24.04। বুঝতে পারছি। আচ্ছা, আমরা এরপরে কোশ্চেনে যাই। গ্রাহামের ব্যাপন সূত্রের আধুনিক প্রয়োগ নয় কোনটা? তাহলে আমি বলছিলাম না যে একদম পাঁচতারা টপিক ক্লাসে, গ্রাহামের ব্যাপন সূত্রের প্রয়োগ কী কী ছিল? প্রথমে ছিল আইসোটোপ পৃথক করা, একাধিক গ্যাস মিশ্রণ থেকে একটা গ্যাসকে পৃথক করা, যাকে আমরা বলছিলাম অ্যাটমোলিসিস, তাই না? কোনো একটা গ্যাসের আণবিক ভর নির্ণয় করা, এবং কয়লার খনিতে মিথেন গ্যাসের উপস্থিতি নির্ণয় করা। দেখো কি বলছিলাম? আণবিক ভর নির্ণয় করা, এটা 1 নম্বরে ছিল। গ্যাস মিশ্রণ থেকে উপাদানসমূহ পৃথক করা, মানে অ্যাটমোলিসিস, এটাও ছিল। এবং আইসোটোপ পৃথক করা, এটা কি আমরা একটা উদাহরণ দিয়ে পড়ছিলাম না? কি ছিল? ইউরেনিয়াম 238 এবং ইউরেনিয়াম 235। বলতো প্রকৃতিতে কোনটা কত পার্সেন্ট থাকে, এবং আমরা নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে কোনটা ইউজ করি? যারা ক্লাসে ছিলা তারা একটু রেসপন্স করো, নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে আমরা কোনটা ইউজ করি, এবং কোনটা প্রকৃতিতে কত পার্সেন্ট থাকে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক আছে, গেল। তাহলে কোনটা হবে? গ্যাসের আংশিক চাপ আমরা বের করতে পারি না, তার মানে এটা হচ্ছে ব্যাপন সূত্রের আধুনিক প্রয়োগ নয়। মোলার গ্যাস ধ্রুবকের মান একই, কাচ, মানে জোল পার মোল পার কেলভিন, মানে কাচ পার মোল পার কেলভিন, কাচ পার মোল পার কেলভিন, কাচ পার মোল পার কেলভিন। ঠিক আছে, অলরেডি বলা হয়েছে। ব্যাপন হার কার উপর নির্ভর করে না? ব্যাপন হার মোলার ভর,
তার উপর নির্ভর করে, ঘনত্ব তার উপর নির্ভর করে, চাপমাত্রা তার উপর কি ব্যাপন হার নির্ভর করে? চাপের উপর। বলো তো এটা আনসার কি হবে? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। 235 হচ্ছে 0.7%, 235 হচ্ছে 0.7%, এবং 238 হচ্ছে 99.3%। এবং আমরা যে ইয়াটা ইউজ করি কোনটা বলো তো, নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে, সেখানে আমরা কোনটা ইউজ করি বলো? নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে আমরা কোনটা ইউজ করি বলো? হ্যাঁ, ইউরেনিয়াম 235, ঠিক আছে। আমরা 235 হচ্ছে পাওয়ার স্টেশনে ইউজ করি। এরপর দেখো তো, ব্যাপন হার চাপের উপর নির্ভর করে না? অবশ্যই করে। কেন? কারণ চাপ বাড়লে ছড়ায় যাবে কম, তাই না? মোলার ভর তার উপর ডিপেন্ড করেই। কে বলছে? গ্রাহাম বলছে যে আর সমানুপাতিক 1/√m, অর্থাৎ ব্যাপন হার হচ্ছে কোনো গ্যাসের মোলার ভর বা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক ঘনত্ব। এটা আমি সূত্র যখন এক্সপ্লেন করছিলাম তখন বলছিলাম যে ঘনত্ব এবং মোলার ভর পরস্পর সমানুপাতিক, অর্থাৎ আর কি হবে? আরও হবে মোলার ডেনসিটির বর্গমূলের ব্যস্তানুপাতিক। চাপ বেশি হলে ছড়ায় যাবে কম, আয়তনের উপর নির্ভর করে না। আনসার হচ্ছে আয়তন। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। এরপর কোনটি পরম শূন্য তাপমাত্রা? কোনটা বলো তো? -273 ডিগ্রি সেলসিয়াস। ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন। নেগেটিভ ল্যাব স্টেট, এই ল্যাব স্টেট মানে কি? আচ্ছা আমি এটা একটু এক্সপ্লেন করি। পরম শূন্য তাপমাত্রায় কি হবে? এর থেকে কম তাপমাত্রা পৃথিবীতে গেইন করা সম্ভব না। ইনফ্যাক্ট এই তাপমাত্রাও গেইন করা সম্ভব না। ঠিক আছে, এই তাপমাত্রায় কি হবে? তাত্ত্বিকভাবে কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হবে, তাত্ত্বিকভাবে। বাস্তবে তো এই আমরা তাপমাত্রাও পাবো না এবং আয়তন শূন্য হবে না। ঠিক আছে, এই তাপমাত্রায় পৌঁছানো সম্ভব না। নেগেটিভ ল্যাব স্টেট মানে কি? অস্বাভাবিক। আমরা যত নিচ থেকে উপরে যাব, তাপমাত্রা কি হওয়া উচিত বলো তো? তাপমাত্রা কমা উচিত না? বলো। আমরা আদর্শ গ্যাস সমীকরণে কি পড়ছিলাম? পিভি ইকুয়াল এন আর টি। অর্থাৎ আমরা বায়ুমণ্ডলের নিচ থেকে যত উপরে যাই, চাপের মানটা কি কমতেছে না? চাপ কমলে, এই চাপের মান কমলে চাপ এবং তাপমাত্রা পরস্পরের কি সমানুপাতিক। তাই চাপটা কমলে তাপমাত্রাও কমবে, এটাই কি স্বাভাবিক? এটাই হওয়ার কথা। কিন্তু যদি যদি তাপমাত্রা না কমে, কোনো কোনো স্তরে তাপমাত্রা বাড়ে, সেক্ষেত্রে কি হবে? এটা অস্বাভাবিক। তাপমাত্রা কমলে সেটা স্বাভাবিক, তাকে আমরা বলি পজিটিভ ল্যাব স্টেট। তাপমাত্রা বাড়লে সেটা হচ্ছে অস্বাভাবিক, তাকে আমরা বলি কি বলি? নেগেটিভ ল্যাব স্টেট। তাহলে তাপমাত্রা বাড়ে কোন স্তরে বলো তো? স্ট্রাটোস্ফিয়ারে। কেন বাড়ে? কারণ এইখানে হচ্ছে ইউভি রশ্মি শোষণকারী ওজোন গ্যাস থাকে, বা ওজোন গ্যাস নিয়ে কি গঠিত? ওজোন স্তর গঠিত। ঠিক আছে, এই ওজোন স্তরের ওজোন গ্যাসগুলা ইউভি রশ্মিকে শোষণ করে এবং তাপমাত্রা বাড়ায় দেয়। বুঝতে পারছি? আচ্ছা, আশা করি কি হবে? স্ট্রাটোস্ফিয়ার। ঠিক আছে, ওকে। গে লুসাকের চাপের সূত্র। গে লুসাক কি বলছিল? যে আয়তন এবং যেই মোল সংখ্যা এটা স্থির থাকলে আমাদের যেই চাপ আছে, চাপটা হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ সূত্র কি ছিল? P1/T1 ইকুয়াল P2/T2। ক্লাসে একদম ব্যাখ্যা সহকারে বোঝানো হয়েছিল। আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। P1/T1 ইকুয়াল P2/T2। ঠিক আছে, ওকে। নিচের কোনটা সঠিক? 1 ATM 760 সেন্টিমিটার মার্কারি হইল না, কি হবে? 760 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, 1 ATM 101.325 কিলো প্যাসকেল হবে না, কি হবে? 101.325 শুধু প্যাসকেল, অথবা 101.325 কিলো প্যাসকেল। ওকে, ঠিক আছে, তাহলে এটাও হবে না। 1 প্যাসকেল সমান কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এটা কারেক্ট। কিভাবে? আমরা চাপ, পি সমান কি? এফ বাই এ। এ মানে ক্ষেত্রফল, এফ মানে হচ্ছে কি? বল হচ্ছে ভর, এবং ত্বরণ এম এ ভাগ হচ্ছে এ। এম মানে কি? ভর, তার মাত্রা কি হবে? এম। এ মানে কি? ত্বরণ মানে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এল ইন্টু টি ইনভার্স টু, ভাগ হচ্ছে এ মানে মিটার, এল স্কোয়ার। কি হবে? এম ইন্টু এল ইনভার্স ওয়ান ইন্টু টি ইনভার্স টু, মানে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আনসার। এবং 1 প্যাসকেল মানে কি? 1 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, ওকে। চলো
18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.8 এটিএম চাপে একটি গ্যাসের ঘনত্ব 2.24 গ্রাম পার লিটার হলে এর আণবিক ভর কত হবে? দেখো, আমি বলছিলাম যদি ম্যাথগুলা দেখে একটু সমস্যা মনে হয় তুমি নোট ডাউন করবা কোন কোন চলক দেওয়া আছে। দেখো তো এখানে কোন কোন চলক দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে তাপমাত্রা, তাহলে টি দেওয়া আছে। আমি বলছিলাম যখনই আমরা সূত্রে কোনো একটা তাপমাত্রা বসাবো অবশ্যই আমরা সেটাকে কেলভিন তাপমাত্রায় কনভার্ট করব। আমি এই কথাটা ক্লাসে বারবার বলছি। কি হবে? 18 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 কত আসতেছে? 291 কেলভিন, তাই তো? আমার যদি এগুলো হিসাবে ভুল হতে একটু ধরাই দিও, ঠিক আছে? কমেন্টে বললো যদি কোথাও আমার ভুল হয়, তাহলে একটু বললো। এরপর চাপ দেওয়া আছে পি। আমি এটা এটিএম এ রাখতে পারি, অথবা আমি যদি এসআই এককে মান চাই তাহলে আমি এটাকে কিসে নিব? প্যাসকেলে নিব। আমি আপাতত এটিএম এ রাখি 0.8 এটিএম। ধরো আমি লিটার অ্যাটমসফিয়ার এককে মানটা বের করব। আচ্ছা, এটিএম রাখবো না, চেঞ্জ করে ফেলি। কি করে ফেলবো আমি? 101.101.325 ইন্টু 0.8 প্যাসকেল হয়ে গেল। এরপর কি দেওয়া আছে? ঘনত্ব ডি ইকুয়াল 2.24 গ্রাম পার লিটার। তাহলে আমি এত কষ্ট না করে কি করব? আমি হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে মানটা বের করে ফেলি। আমি 0.8 এটিএম রাখি, ঠিক আছে? এখানে লিটার আছে, আমি এটা রাখলাম, চেঞ্জ করলাম না। আণবিক ভর কত, মানে এম ইকুয়াল হোয়াট? গ্যাসের ঘনত্ব সূত্র মনে আছে? বলো, সূত্র কি ছিল? গ্যাসের ঘনত্বের ক্লাসে পড়াই দিছিলাম, আমি বুঝাও দিছিলাম কিভাবে আসছে। ডি ইকুয়াল পি এম বাই আর টি, মনে আছে? দেখো তো, তাহলে এম সমান কি হবে? এম সমান হচ্ছে ডি আর টি বাই পি। তুমি ডি এর মান জানো, আর এর মান জানো কত? লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এগুলো ভালো করে আমি একক সহ পড়তে বলছিলাম, এটা আশা করি পারো। এখানে মানটা বসায় দিবা। এখন প্রশ্ন আসে, ভাই এই ক্যালকুলেশন তো এক্সাম্পল আমি পারবো না, আর সবার পক্ষে এরকম ক্যালকুলেশন করা সম্ভব না। সহজ কখন হবে দেখো তো? এখানে মানগুলা যদি এরকম হইতো যে 36.63 অথবা 36.24, এই দুইটার মধ্যে যে কোনো একটা আনসার, তখন তুমি ভালোই প্যারা খাইতা। তুমি একটু মানগুলা বসায় দেখো তো কত আসে বাবা, একটু দেখো। ডি কত? 2.24 ইন্টু আর কত? আর হচ্ছে 0.0821। টি কত? 291 ভাগ প্রেশার কত? 0.8। তুমি এই মানগুলা বসে দেখো তো কত আসে। প্রথমে এটাকে আমি 300 ধরলাম, ঠিক আছে? ধরে নেই 300। 300কে আমি ধরলাম এটা হচ্ছে 0.1 ধরলাম, কত হবে? 30 হয়ে যাবে। 30 দুগুণে 60, 60 ভাগ এটাকে আমি 1 ধরতে পারি, অর্থাৎ মানটা 60-এর আশেপাশে আসবে। দেখছো কত সহজ? এখন 60-এর আশেপাশে সবচেয়ে ক্লোজ ভ্যালু কোনটা? 67.11। এখন সমস্যা কোন জায়গায় হইতো? যদি আনসারটা আমার 30-এর আশেপাশে আসতো, তাহলে আমি কি এটা দিব নাকি এটা দিব? কনফিউশন কাজ করে না? এটা স্কিপ করবা কেন? সহজ ক্যালকুলেশন। দেখো তুমি এটাকে তুমি ধরো 0.1 ধরে নাও, এটাকে 300 ধরো, এটাকে 2 ধরো, এটাকে 1 ধরো, কত আসে? আনসারটা 60। তার মানে কি আনসারটা 60-এর কম বেশি হবে। কোনটা আছে এখানে ক্লোজ? 67। বাকি একটা আশেপাশে নাই। এখন সমস্যা কোন জায়গায় হয়? তোমরা প্রবলেম ফেস করো যখন এরকম ক্লোজ মান থাকে। এজন্যই আমি কি বলি, কি বলি বলো তো? কে বলতে পারবা? অনুশীলনী কোশ্চেন বা যেগুলো হচ্ছে তুমি পারো কিন্তু ক্যালকুলেশন করা একটু টাফ, সেগুলো বুঝে বুঝে উত্তর সহ মুখস্থ করবা, তাই না? বলো, কি করবা? বুঝে বুঝে উত্তর সহ মুখস্থ করবা, তাহলেই হয়ে যাবে। এটা কত? আনসার হচ্ছে 3, 67.11 গ্রাম পার মোল। বায়ুমণ্ডলে কোন স্তরে তাপমাত্রা সবচেয়ে বেশি? যে স্তরে তাপমাত্রা সবচেয়ে বেশি তাকে আমরা কি বলি? থার্মোস্ফিয়ার। নাম থেকে এবার থার্মো মানে কি? তাপ বেশি। থার্মোস্ফিয়ারে তাপমাত্রা কত বলো তো? 700 কেলভিন থেকে 2000 কেলভিন। ট্রোপোস্ফিয়ার তাপমাত্রা কত? কক্ষ তাপমাত্রা থেকে তাপমাত্রা কমতে কমতে 12 কিলোমিটার উপরে তাপমাত্রা গিয়ে দাঁড়ায় -55 ডিগ্রি সেলসিয়াস। ক্লাসে বলা হয়েছিল। স্ট্রাটোস্ফিয়ার, এখানে ঘটে নেগেটিভ ল্যাব স্টেট, তাপমাত্রা এখানে বাড়বে, বাড়তে বাড়তে 50 কিলোমিটার উপরে গিয়ে তাপমাত্রা হবে 2 ডিগ্রি সেলসিয়াস। মেসোস্ফিয়ার, এর অপর নাম হচ্ছে শীতলতম স্তর, অর্থাৎ এখানে গিয়ে তাপমাত্রা সবচেয়ে কম হবে কত? -93 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি? বুঝতে পারছি, হ্যাঁ। 427 থেকে কত?
1727 অথবা 700 থেকে 2000 কেলভিন, একই কথা। তত্ত্বীয়ভাবে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়? পরম শূন্য তাপমাত্রায়, অলরেডি বলা হয়েছে, কত? -273 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া এবং জলবায়ু বায়ুমণ্ডলের কোন স্তরে সম্পর্কিত? আমরা বলছিলাম না, ঝড়, বৃষ্টি, বজ্রপাত, এটা কোন স্তরে হয় বলো? আমি এখন আর বলবো না, সাম আপ করি। প্রভমণ্ডল, এখানে আমাদের ঝড়, বৃষ্টি, বজ্রপাত, আবহাওয়া, জলবায়ু এবং সব ধরনের বিমান চলাচল করে। গেল। স্ট্রাটোস্ফিয়ার, এটা হচ্ছে শান্ত মণ্ডল। ট্রোপোস্ফিয়ার হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। এই স্ট্রাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডলে কোনো ঝড় বৃষ্টি নাই, এজন্য এখান দিয়ে জেট বিমান চলাচল করে। মেসোমণ্ডল হচ্ছে সবচেয়ে শীতলতম স্তর। তাছাড়া স্ট্রাটোস্ফিয়ার, এখানে কি থাকে? ওজোন গ্যাস। এর কাজ কি? ইউভি রশ্মি শোষণ করা। ইউভি রশ্মির ক্ষতিকর দিক চারটা, ক্লাসে বলছিলাম, চারটা ক্ষতিকর দিক। কি কি ছিল? রাসায়নিক বন্ধনকে ভাঙতে পারে, বায়োলজিক্যাল প্রক্রিয়াকে নষ্ট করতে পারে। এরপর কি ছিল? মিউটেশন বা স্কিন ক্যান্সার হতে পারে এবং চোখে ক্যাটারেক্ট হতে পারে। চারটা কি বলছিলাম? বায়োলজিক্যাল বন্ধন, মানে বন্ড বা বন্ধনকে ভাঙতে পারে, ভেঙে দিবে। তারপর রাসায়নিক প্রক্রিয়া বা বায়োলজিক্যাল প্রসেসকে নষ্ট করতে পারে, এটা হচ্ছে ক্যান্সার তৈরি করতে পারে, স্কিন ক্যান্সার, এবং চোখে ক্যাটারেক্ট তৈরি করতে পারে। ঠিক আছে, চারটা খুবই গুরুত্বপূর্ণ বলছিলাম। মেসোমণ্ডল কি? সবচেয়ে শীতলতম স্তর, আয়নমণ্ডল বা থার্মোস্ফিয়ার। ঠিক আছে, এটি থেকে গ্যাসীয় কণাগুলো আয়নে কনভার্ট হয়। কাইক্লোস, এর বাংলা কি? কাইক্লোস একটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে, আমরা সাইক্লোন বলি না, সাইক্লোন যে ওয়ার্ডটা আছে এটা কোথা থেকে আসছে? কাইক্লোস থেকে। এটা একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে সাপের কুণ্ডলী। আমাদের ঘূর্ণিঝড় কিরকম? ঘূর্ণিঝড় এরকম সাপের কুণ্ডলীর মতো, তাই না? এরকম হতে পারে, ইট ইস, বুঝে নিবা। ঠিক আছে, কি হবে? সাপের কুণ্ডলী। ওকে। ওকে। ঘূর্ণিঝড় সৃষ্টিতে কোন প্রভাবক কাজ করে না? আমি এটা সুন্দর করে ক্লাসেও বলে দিছিলাম, আমাদের দাগানো বই দাগানো আছে। ঠিক আছে, পানির ঘনত্ব, এটা কি কাজ করে? তাপমাত্রা, ও দাঁড়াও, তাপমাত্রা, চাপ, জলীয় বাষ্পের অবস্থা, এই তিনটা কিন্তু প্রভাব রাখে, তাই না? তাহলে পানির ঘনত্ব, পানি তোমার ঘনত্ব বেশি নাকি কম, এটা কি যে আসে? তোমার ঘূর্ণিঝড় কি এটার উপর ডিপেন্ড করবে? করবে না। ঘূর্ণিঝড়, তাপমাত্রা, চাপ এবং সামুদ্রিক জলীয় বাষ্পের অবস্থা, এই তিনটার উপর ডিপেন্ড করে। আরও কয়েকটা আছে, বাষ্পের ঘনত্ব, এগুলো আছে, কিন্তু পানির ঘনত্ব তার উপর ঘূর্ণিঝড় বা পানির ঘনত্বটা ঘূর্ণিঝড়ের প্রভাবক রূপে কাজ করে না। হোমোস্ফিয়ারে নিচের কোনটা থাকে না? হোমোস্ফিয়ারে হচ্ছে পড়ছি না, হোমোস্ফিয়ারে মুখ্য উপাদান গৌণ উপাদান। আর্গন কি ছিল? গৌণ উপাদান। অক্সিজেন মুখ্য উপাদান। এখানে ছিল, এটা ছিল ওজোন মনে হয়। ঠিক আছে, এটাও কি গৌণ উপাদান। মিথেন গ্যাস থাকে না। ঠিক আছে, হোমোস্ফিয়ারে মিথেন গ্যাস থাকে না। হোমোস্ফিয়ার, হেটারোস্ফিয়ারের মুখ্য এবং গৌণ উপাদান খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে ফেলবা, প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, মিথেন, ওকে। ওকে, ঠিক আছে। নিম্নলিখিত কোন গ্যাসটা হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক? ফটোকেমিক্যাল স্মোকে কি থাকে? প্যান্স, তাই না? PANS। প্যান্স মানে কি? পুনরূপ কি বলো? কমেন্টে লিখো। প্যান্স এর পুনরূপ হচ্ছে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেটস। পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেটস। এখানে কি কি থাকে? হাইড্রোকার্বন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন এবং এরকম বিভিন্ন প্রকার গ্যাস মিশে। ঠিক আছে, চারটা বলছিলাম, চারটা মুখস্থ করবা। এই তিনটা কি ফটোকেমিক্যাল স্মোগের যে প্যান্স বা পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট এটা উৎপন্ন করে। এবং এই প্যান্স যেহেতু একের অধিক দূষকের মিশ্রণ, এটা কি সেকেন্ডারি দূষক না বলো? এটা কি সেকেন্ডারি দূষক? তোমরা কমেন্টে যারা ক্লাস করছিলা কয়েকটা প্রাইমারি বায়ু দূষকের নাম বলো। এটা হচ্ছে সেকেন্ডারি দূষক। তোমরা কমেন্টে কয়েকটা প্রাইমারি বায়ু দূষকের নাম বলো তো। আচ্ছা, উত্তর কি হবে? CFC। বায়ুর মূল উপাদান অক্সিজেন পরিমাণ কত? আমি প্রথম কোশ্চেনে বলে আসছি, 20.94 বা 95, হোয়াট এভার ইট ইজ, অথবা অ্যাপ্রক্সিমেটলি 21%। এরপরে 78.0 কি? এটা নাইট্রোজেন। 0.033 এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। 2494 হোয়াট এভার ইট ইজ, এটা হচ্ছে নাই, কোনোটাই না। গ্যাসের আয়তন থাকবে না 0 কেলভিন বা পরম শূন্য তাপমাত্রায় বলা হয়েছে। আচ্ছা, এটা একটু দেখো, আমি এটা একটু ছোট করি, ঠিক আছে? আচ্ছা, চিত্র পুরোটা এখানে আসে নাই, এটা হচ্ছে চিত্র কি ছিল আমি বলে দেই।
এখানে চিত্র ছিল এরকম, চিত্র ছিল এইরকম, পি বনাম ভি এবং টিটা হচ্ছে কনস্ট্যান্ট, গ্রাফটা ছিল এইরকম। তাহলে বলো তো কিসের গ্রাফ এটা, বলো তো, ক্লাসে আমি গ্রাফগুলো খুব ভালো করে বুঝাইছি। এটা কিসের গ্রাফ বলো তো? এটা হচ্ছে বয়েলের সূত্রের গ্রাফ। তাহলে লেখচিত্রটা কোন গ্রাফকে সমর্থন করে? বয়েলের সূত্রকে। গ্যাসের ঘনত্ব অলরেডি বলা হয়েছে ডি ইকুয়াল পি এম বাই আর টি, তাই না? কিভাবে আসছে? আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল এন আর টি। এন মানে হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা মানে হচ্ছে ভর, গ্যাসের ভর বা গ্যাসের আণবিক ভর। লিখতে পারি না পি ভি ইকুয়াল এন হচ্ছে ডাব্লু বাই এম ইন্টু আর টি। আমি যদি আমি যদি এই ডাব্লুর নিচে ভি কে নিয়ে আসি, এই এম কে ওইখানে নিচে কি হয়ে যাবে? এম হয়ে যাবে পি এম, ভাগ হয়ে যাবে আর টি। একক আয়তনে ভর, এটাই কি ঘনত্ব, ডেন্সিটি, ডি ইকুয়াল পি এম বাই আর টি। ক্লাসে একদম এক্সপ্লেন করে বুঝাইছিলাম। আমার এক্সপেকটেশন ছিল ক্লাসে আমাদের স্টুডেন্টদের মধ্যে মিনিমাম 20+ স্টুডেন্ট যারা ক্লাস করছে রেগুলার, ওরা 95% প্লাস পাবে। 20 জন প্লাস পাই নাই, কিন্তু 100, মানে 100% পাইছে একজন, 98% পাইছে 4 থেকে 5 জন, 96% পাইছে অনেকজন, 90% আপ তো বেশিরভাগে পাইছে। ঠিক আছে? আচ্ছা, সমতাপ রেখা। সমতাপ রেখা মানে কি? যদিও কেমিস্ট্রিতে আমি বলছিলাম কি সমতাপ রেখা বা সমষ্ণ লেখ সেম জিনিস, তাই না? সমষ্ণ মানে কি বা সমতাপ মানে কি? টেম্পারেচার কনস্ট্যান্ট, তাপমাত্রা কোনো চেঞ্জ হবে না। আমরা কোন সূত্রে পাই? বয়েলের সূত্রে। ঠিক আছে? আদর্শ গ্যাস সমীকরণ বারবার বলা হয়েছে পিবি ইকুয়াল এনআরটি। স্থির তাপমাত্রায় দুটি বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণ করা হলে তখন মিশ্রণের মোট চাপ কি হবে? ডাল্টনের আংশিক চাপ সূত্র কি হবে? আংশিক চাপের যোগফলের সমান। লিখছিলাম না যে টোটাল প্রেসার পি ইকুয়াল P1 প্লাস P2 প্লাস P3। ক্লাসে আমি 2 থেকে 3টা গ্যাসের উদাহরণ দিয়ে বুঝাইছিলাম, বুঝতে পারছিলাম? ওকে, ঠিক আছে। 94% আমি একলা। আচ্ছা, নীলাঞ্জনা রাই। ওকে, এরপর দেখো গ্যাসের কি হবে? দুটি আংশিক চাপের যোগফল, এটা হচ্ছে আনসার। 31, শীতলতম স্তর কোনটা বলা হয়েছে? মেসোস্ফিয়ার। তাপমাত্রা কত হয়? -93 ডিগ্রি সেলসিয়াস। এবং বায়ুমণ্ডলের সবচেয়ে কম তাপমাত্রা আমরা কি করি? এই স্তরে গেইন করতে পারি। এবং এর অপর নাম কি? শীতলতম স্তর। এই সর্বনিম্ন কত? -93 ডিগ্রি সেলসিয়াস অথবা 180 কেলভিন, তাই না? -93 ডিগ্রি সেলসিয়াস অথবা 180 কেলভিন, এটাই বলছিলাম ক্লাসে। গ্রিন হাউস গ্যাস না থাকলে পৃথিবীর গড় তাপমাত্রা কত হতো বলো তো? -30 ডিগ্রি সেলসিয়াস, ক্লাসে বলা হয়েছিল। এবং এই গ্রিন হাউস গ্যাসগুলো থাকার কারণে, গ্রিন হাউস গ্যাস কি কি আছে? আচ্ছা, একটা কোশ্চেন বলো তো, কোনো একটা গ্যাস গ্রিন হাউস ইফেক্ট তৈরি করতে পারবে কি না, সেটা আমরা কি করে বুঝতে পারবো? সেটা আমরা বুঝতে পারবো ওই গ্যাসের অণুতে কয়টা পরমাণু আছে। বলছিলাম না, 3 বা 3-এর অধিক পরমাণু থাকলে সেটা আই আর রশ্মিকে শোষণ করতে পারে। এবং আমরা জানি সূর্য থেকে যে দৃশ্যমান আলোক রশ্মি আসে সেটা ভূপৃষ্ঠ শোষণ করে, এবং শোষণ করার পর যেটা বিকিরণ করে সেটা কি? আয়ার রশ্মি। এবং যে সকল গ্যাসের অণুতে 3 বা 3-এর অধিক পরমাণু থাকে সে সকল গ্যাসগুলা কি করতে পারে? আয়া রশ্মিকে শোষণ করে গ্রিন হাউস ইফেক্ট তৈরি করতে পারে। তাহলে বলো তো, কার্বন ডাইঅক্সাইড, ওজোন, মিথেন, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড, এগুলোর মধ্যে কোনটা কোনটা গ্রিন হাউস ইফেক্ট তৈরি করতে পারবে আর কোনটা পারবে না? গ্রিন হাউস ইফেক্ট তৈরি করা মানে সে আয়ার রশ্মি শোষণ করতে পারবে, ঠিক আছে? কোনটা বলো? গ্রিন হাউস ইফেক্ট কার্বন ডাইঅক্সাইড পারবে, এটা প্রায় 50% গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে। ওজোন প্রায় 8%, মিথেন প্রায় 16 বা 19%। ঠিক আছে? নাইট্রোজেন, পরমাণু কয়টা? 2টা, এরা কোনো আই আর রশ্মিকে শোষণ করতে পারবে না। যদি কোশ্চেন আসে নিচের কোন অণুটি বা কোন গ্যাস আয়ার রশ্মি শোষণ করতে পারে, তখন কি দেখবা? যেখানে 3 বা 3-এর অধিক পরমাণু যুক্ত গ্যাস আছে সেটাই। ঠিক আছে? বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের মোট ভর কত? মোট ভর হচ্ছে 5 × 10⁻15 টন অথবা 5 × 10⁻18 কেজি। মুখস্থ জিনিস। স্ট্রাটোস্ফিয়ারের স্তরের প্রধান উপাদান কোনটা? ওজোন, তাই না? এবং ওজোন স্তর তার রেঞ্জটা কত কমেন্টে বলো। ওজোন স্তর তার রেঞ্জটা কত? দ্রুত একটু কমেন্টে বলো।
ওজন স্তর তার রেঞ্জ কত ক্লাসে পড়ানো হয়েছে, কি থাকবে ওজন। ওকে, 1.2 গ্রাম কার্বনে, তোমরা এটা অনেকেই ভুল করছো। তোমরা 1-2 গ্রাম কার্বন পড়তে গিয়ে অনেকে কার্বন ডাইঅক্সাইড ভেবে ঝামেলা করে ফেলছো, বুঝছো? কি হবে, শুধু কার্বন তার আণবিক ভর কত, 12 গ্রাম। তাই 12 কি কত আছে, 1.2 গ্রাম, মানে 0.1 মোল। এই তোমার 1.2 গ্রাম ভাগ হচ্ছে 12 সমান 0.1 মোল কার্বন আছে। তো 0.1 মোল, 1 মোলে কয়টা থাকে পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 0.1 মোলে আমি অ্যাভোগাড্রো সংখ্যক ইন্টু 0.1 মানে 1/10 গুণ করে দিই 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 1/10, 10 করলে একটা কমবে 22 হবে। ঠিক আছে, 6.022 ইন্টু 10⁻22, সরি এটা না 22, বুঝতে পারছো? ওকে, এসএটিপি স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার অলরেডি বলা হয়েছে 24.789। বাকি দুইটা বলো তো, এসটিপি এবং এনটিপি এই দুইটাই মোলার আয়তন কত হয়? আমি একটু আগে বলছি। ট্রোপোস্ফিয়ার চাপমাত্রা কত বলা হয়েছিল, ভূপৃষ্ঠ থেকে 15 কিলো উপরে, এ পর্যন্ত কি ট্রোপোস্ফিয়ার কত হবে, বায়ুমণ্ডলীয় চাপ বা 760 মিলিমিটার মার্কারি থেকে চাপ কমতে কমতে 15 কিলো উপরে গিয়ে হবে 100 মিলিমিটার মার্কারি, তাই তো? বলো, ক্লাসে পড়ানো হয়েছে ভালো মতোই। কোন গ্যাসের ব্যাপন হার সমান, এটা তোমরা এখন করে আনসার বলবা আমাকে। আমি আমি বলে দিব, সমস্যা নাই। এটা আমি বলে দিব, সমস্যা নাই, করে দিব, কিন্তু তোমরা এখন আগে আনসার করে, আমি আনসার দেখব, তারপর আমি এটা সলভ করে দিব। কোন গ্যাসের ব্যাপন হার সমান, গ্রাহামের ব্যাপন সূত্র, সেটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। গ্রাহামের ব্যাপন সূত্র তুমি সেটা অ্যাপ্লাই করলেই আনসার পেয়ে যাবা। হ্যাঁ ডি বলতেছো, ওকে ঠিক আছে ঠিক আছে, আমি শুরু করি। আর লেট করবো না, ক্ষুধা লাগছে অনেক। ঠিক আছে, আচ্ছা। ওকে, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও, ফুল স্ক্রিন। ওকে, তাহলে ব্যাপন হার কার উপর ডিপেন্ড করে? আমরা বলছিলাম, বিজ্ঞানী গ্রাহাম বলছে ব্যাপন হার হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ব্যাপন হারটা আণবিক ভরের উপর ডিপেন্ড করে। তাহলে যদি দুইটা গ্যাসের আণবিক ভর সমান হয় তাহলে কি হবে, ব্যাপন হারও সমান হবে। দেখো তো কোন দুইটা গ্যাসের ব্যাপন হার সমান, আণবিক ভর সমান। C2H4 কত হয়েছে, এটা হচ্ছে 28, অক্সিজেন 32, কার্বন মনোক্সাইড এটা হচ্ছে 28, অক্সিজেন 32, কার্বন ডাইঅক্সাইড 44, এই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড 32 আর হচ্ছে 14, এটা হচ্ছে 46, তাই না? নাইট্রোজেন গ্যাস হচ্ছে 28, কার্বন মনোক্সাইড এটা হচ্ছে 28, বুঝছো? তাহলে আণবিক ভর সমান কার, এই দুইটার, এটা কি হবে, ব্যাপন হারও সমান হবে। লিটার অ্যাটমসফিয়ার, ওকে প্রত্যেকটা বলা হয়েছে 0.8 to 1 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এসআইতে 8.314, সিজিএসে 8.3 ইন্টু 10⁻7 আর পার মোল পার কেলভিন, ক্যালোরি এককে 1.987, এবং এফপিএস বা ইঞ্জিনিয়ারিং সেটাই কত, 2883.63 বা হোয়াট এভার ইট ইজ। এসআই এককে বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবকটা কি আমরা পড়ছিলাম, কি পড়ছিলাম আমরা, বোল্টজম্যান ধ্রুবকটা হচ্ছে একটা মাত্র পরমাণুর যে ইয়া থাকে, ঠিক আছে? কত হবে বোল্টজম্যান ধ্রুবক, আমরা জানি 1 মোল গ্যাসের জন্য আমরা যে গ্যাস ধ্রুবক পাই সেটা হচ্ছে আর। 1 মোলে কয়টা পরমাণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর জন্য ধ্রুবকের মান হচ্ছে আর, একটার জন্য কত হবে, R/Na, মানে 8.314 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23, আনসার আসে কত, 1.38 ইন্টু 10⁻23। ক্লাসে বলছিলাম একদম মুখস্থ ফুটস্থ করবা, ঠিক আছে? 3 নম্বর আনসার। ওকে, 0.044 কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কত মোল, তুমি কি N ইকুয়াল W/M, ভর দেওয়া আছে 0.44,
এবং তার আণবিক ভর কত? কার্বন ডাই অক্সাইডে 44, তাই না? করে ফেলো, কত আসে? 0.01। এই সকল নর্মাল ক্যালকুলেশন না পারলে আমাকে কিন্তু নক দিয়ে বলবা, ভাই এগুলো আমি পারি না, আপনি ক্লাস করানোর সময় বা এই ক্যালকুলেশন নিয়ে একটা ক্লাস দিব আমি, ঠিক আছে? ক্যালকুলেশন নিয়েও তোমাদের দুইটা ক্লাস নিব, যাতে করে এই ক্যালকুলেশনগুলো খুব ফাস্ট করতে পারো। কি হবে দেখো তো, আমি এটাকে আমি এটাকে যদি 100 দিয়ে গুণ করি এবং নিচে 1/100 দিই, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে কি হবে? উপরে যাবে 44/44 ইন্টু 1/100, কাটাকাটি করলাম। 1/100 মানে কি? 0.01। এখন সহজ লাগে না? এখন তো সহজ, তাই না? ওকে, কত? 0.01 মোল। গ্যাস মিশ্রণের উপাদানসমূহের মোট স্ট্যান্ডার্ড স্টেট পার্শিয়াল প্রেশার, একদম মুখস্থ পড়া, বই আমি লিখে দিয়েছিলাম, দাগাই দিয়েছিলাম, ক্লাসে বলছিলাম। কত? এক কথা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ 1 atm। অণুব্যাপন কোন ধরনের প্রক্রিয়া? অণুব্যাপন মানে কি? নিঃসরণ। বলতো অণুব্যাপন তার ইংরেজি কি? ক্লাসে বলা হয়েছিল। ব্যাপন, অণুব্যাপন, দুইটার ইংরেজি লিখো, ঠিক আছে? অণুব্যাপন বা নিঃসরণ। এটা কি মন্থর প্রক্রিয়া? না। মন্থর কোনটা? ব্যাপন। এটা হচ্ছে দ্রুত প্রক্রিয়া, এটা কারেক্ট না। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? স্বতঃস্ফূর্ত না। এটা কি? চাপের প্রভাবে ঘটে, এটাও না। দ্রুত চলন প্রক্রিয়া, হ্যাঁ। এবং কি চাপহীন প্রক্রিয়া? চাপহীন প্রক্রিয়াটা না। এটা কি লাগবে? চাপের পার্থক্য লাগবে, ঠিক আছে? সমুদ্র সমতলে বায়ুমণ্ডলের চাপ কত? 1 atm বা 760 মিলিমিটার মার্কারি। ভালো করে জানো এটা। বয়েলের সূত্র P1V1 = P2V2, এটা আমি আর এক্সপ্লেন করব না। P1/T1 = P2/T2, এটা কার সূত্র? এটা হচ্ছে গে-লুসাকের চাপের সূত্র। এটা হচ্ছে গে-লুসাকের চাপের সূত্র। এটা হচ্ছে বয়েলের সূত্র। এটা কোনো সূত্র, এটা ভুল, এটাও ভুল, ঠিক আছে? ওকে। আদর্শ আচরণ পদ শর্ত কোনটা? খুব ভালো করে বলা হয়েছিল, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ কই আছে? উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, উঁচা নিচা, ঠিক আছে? বা উতা নিচা, উতা নিচা বা নিচা উতা, যাই পড়ো। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ বা কি নিচা উতা, যাই পড়ো আর কি। আমার যেমনি সম্ভব, আমি নেমোনিক প্রিফার করি না। আমি তো বুঝাই দিছি তাপমাত্রা বাড়ালে কি হবে, আমরা কেন তাপমাত্রা বাড়ালে এবং চাপ কমালে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা আমি একদম এক্সপ্লেন করছি ক্লাসে, ঠিক আছে? ওকে, কেন বলো তো? কারণ তাপমাত্রা বাড়ালে মধ্যবর্তী তাদের গতিশক্তি বাড়ে এবং আকর্ষণ বিকর্ষণ বলটা কমে। চাপ কমালে কি হবে? তারা বেশি এক্সপেন্ড করবে, তাই না? এবং ওই মোট পাত্রের আয়তনের তুলনায় গ্যাসীয় কণার আয়তন নগণ্য হবে। দুইটা শর্তকেই, বাস্তব গ্যাসসমূহ যেন আদর্শ গ্যাসের দুইটা শর্তকে ফলো করতে পারে, এজন্য আমরা কি করি? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ দেই। ওকে ওকে, ঠিক আছে। ঘূর্ণিঝড়ের উপর বায়ুমণ্ডলের কোন নিয়ামকের প্রভাব নেই? এটা আবার আসছে। তাপমাত্রা আছে, বায়ুর চাপ আছে, আর্দ্রতা আছে, পৃথিবীর বার্ষিক গতির কোনো প্রভাব নাই, ঠিক আছে? বার্ষিক গতির কোনো প্রভাব নাই। ওকে, এটা বইয়ে দাগানো আছে, ক্লাসে বলা হয়েছিল। ওজোন স্তর কোন অঞ্চলে বলো? স্ট্রাটোস্ফিয়ার, তাই না? রেঞ্জ কত? তোমরা কমেন্টে রেঞ্জ বলছিলা ওজোন স্তরের, মানে কোশ্চেন করছিলাম। হ্যাঁ বলছিলা, কত? 20 থেকে 40 কিলোমিটার। ওকে ওকে, আচ্ছা। ওপেন কোশ্চেন, যারা ক্লাসে তারা সবাই পারবা, যারা ক্লাসে ছিল তারা সবাই পারবা। থার্মোস্ফিয়ার, তার হচ্ছে তার পরের স্তরের নাম কি? এবং ওই স্তরে মেইনলি কোন কোন গ্যাস থাকে? একটু কমেন্টে বলো, ঠিক আছে? আমি একটু ব্রেক নেই। ওকে, বলো। দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। থার্মোস্ফিয়ার, তার উপরের স্তরের নাম কি এবং সেই স্তরের প্রধান গ্যাসীয় উপাদান কি কি? থার্মোস্ফিয়ার, তার উপরের স্তরের নাম হচ্ছে এক্সোস্ফিয়ার, এবং ওই স্তরের মেইন গ্যাস হচ্ছে দুইটা, হাইড্রোজেন এবং হিলিয়াম, ঠিক আছে? সবচেয়ে পাতলা এবং কম ভরের যে দুটা গ্যাস, সেটাই হচ্ছে এক্সোস্ফিয়ারের মূল গ্যাসীয় উপাদান। পৃথিবীর ছাতা কোনটা? ছাতা মানে কি? আমরা যে বাইরে ছাতা নিয়ে বের হই কেন? কারণ সূর্যের যেই এত তাপ রশ্মি আমাদের গায়ে না লাগে। মোদ্দা কথা হচ্ছে, যদি এখন একটু ডিপলি চিন্তা করতে কি, এখন কিন্তু পৃথিবীর পৃষ্ঠে কি আসে? ইউভি রশ্মি আসে, ঠিক আছে? এবং এই ইউভি রশ্মিকে আটকায় দেয় কোন স্তর বলতো? স্ট্রাটোস্ফিয়ারের ওজোন স্তর, তাই না? এবং এটাকে এই জন্যই পৃথিবীর ছাতা বলা হয়। ওকে,
কোন স্কেলে তাপমাত্রার কোনো ঋণাত্মক মান নেই? আমরা একটু আগে বলছি না যে পরম শূন্য তাপমাত্রায় যাওয়া কখনো সম্ভব না, আর তার কম তো চিন্তা করা যাবে না। পরম শূন্য তাপমাত্রা কত? -273.15 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন। এখন বলো তো কোন স্কেলে আমরা নেগেটিভ মান পাবো না কেলভিনে? কি জন্য? কারণ পরম শূন্য তাপমাত্রাকে কেলভিন স্কেলে ধরা হয়েছে 0। তাহলে যে কোনো তাপমাত্রা, অ্যাভেলেবল যে কোনো তাপমাত্রা কি হবে? কেলভিন স্কেলে পজিটিভ হবে। কেলভিন স্কেল। জেট বিমান বলা হয়েছে কোন স্তরে? যে স্তরে কোনো ঝড় বৃষ্টি হয় না কিন্তু ভূপৃষ্ঠের সবচেয়ে কাছাকাছি। ভূপৃষ্ঠে সবচেয়ে কাছাকাছি স্তর কিন্তু কোনো ঝড় বৃষ্টি হয় না। কোন স্তর বলো তো? কোন স্তর? স্ট্রাটোস্ফিয়ার বা স্ট্রাটোমণ্ডল। তার অপর নাম কি? শান্ত মণ্ডল। শান্ত মণ্ডল। ট্রোপোমণ্ডল অপর নাম কি? ক্ষুব্ধ মণ্ডল। ঠিক আছে, ক্ষুব্ধ মণ্ডল। আয়ন মণ্ডল অপর নাম কি? থার্মোস্ফিয়ার। মেসোমণ্ডল অপর নাম কি? শীতলতম স্তর। ঠিক আছে। এখন কেনেলি হেভিসাইড স্তর, এটা বলো তো কোনটা? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সলভ করা হয়েছিল। কেনেলি হেভিসাইড স্তর এবং তার গুরুত্ব কি? কেনেলি হেভিসাইড স্তর এবং তার গুরুত্ব কোন জায়গায় বলো? কেনেলি হেভিসাইড স্তর, তার গুরুত্ব কি বলো? ঠিক আছে, এখানে কি হবে? কেনেলি হেভিসাইড স্তর হচ্ছে আয়নমণ্ডল বা থার্মোস্ফিয়ারের নিচের অংশ। নিচের অংশ। তোমরা অনেকেই এই নিচের অংশকে নিচের স্তর ভেবে ভুল করছো। থার্মোস্ফিয়ারের নিচের স্তর কোনটা? মেসোস্ফিয়ার। এটা না। মনে করো তোমার এই এখানে কি ছিল, 85 থেকে 500 কিলোমিটার ধরে মেয়েছে এটা, এই যে এই রেঞ্জটা, এটা হচ্ছে কি পুরোটা ধরলাম 85 to 500 থার্মোস্ফিয়ার। এই নিচের অংশের দিকে কি থাকে? কেনেলি হেভিসাইড স্তর থাকে, যে স্তরে বেতার তরঙ্গ গিয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসে আবার পৃথিবীতে। ঠিক আছে, বুঝতে পারছো? বেতার তরঙ্গ যারা ক্লাস করছো অবশ্যই পারবা, তাই না? সবচেয়ে বেশি ইউভি রশ্মি শোষিত হয় কোন স্তরে? আমাদের ব্যাচের বাইরে ছিল ওরা প্রত্যেকেই প্রায় 99% স্টুডেন্ট, আমি একজনকেও পাই না এরকম যে এই কোশ্চেনটা কারেক্টলি পারছে। যারা ব্যাচের বাইরে ছিল ওরা প্রত্যেকে দেখা আসছে স্ট্রাটো মণ্ডল। এটা কারেক্ট বলো? এটা কি হবে? কারেক্ট হবে? হ্যাঁ, গুরুত্ব অপরিসীম একদম। ইউভি রশ্মি সবচেয়ে বেশি কোন স্তরে শোষিত হয়? ব্যাচের বাচ্চারা বলো, আমি আর বলবো না। আচ্ছা বলে ফেলি, ব্যাচের বাচ্চারাও কমেন্টে বলো। আমি বলতেছি কোন স্তরে? থার্মোমণ্ডলে। ইউভি রশ্মির বেশিরভাগ থার্মোস্ফিয়ারে শোষিত হয় এবং যেই অবশিষ্ট অংশ ফিরে আসে সেটা স্ট্রাটোমণ্ডলের ওজোন স্তরটা শোষণ করে। ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি কোথায় শোষিত হয়? থার্মোস্ফিয়ার বা আয়নমণ্ডলে। ব্যাচের বাইরের পোলাপান সবগুলা ভুল করছে এটা। ঝড় ঝন্টা বলা হয়েছে ট্রোপোস্ফিয়ার, তাই না? এক্সপ্লেন করা হয়েছে। ইউএফ 6, তোমাদের মাথায় কি ঢুকে আমি জানি না, আমি এখানে ভ্যালুগুলা খুব ক্লোজ ভ্যালু না। ইউএফ 6 মানে কি? ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড। তুমি বসাই দাও ইউরেনিয়াম, তার আণবিক ভর 2টা আছে, ধরলাম তুমি 2টা দেখে কনফিউজ হয়ে গেছো, তুমি যে কোনো একটা বসাও। 238 বসাও, 238 একটা। ফ্লোরিন কত? একটা হচ্ছে 19, 6টা কত হবে? 95 + 19 114, 114। কত আসতেছে? 352। ও তো মিলছে একটাও, মিলে গেছে। 235 বসাও, কত আসবে? 349। অপশনে আছে? অপশনে নাই। কোনটা আনসার? 352। তোমরা এই কোশ্চেনটা কেন পারো নাই? এটা ব্যাচের বাচ্চারা অনেকে ভুল করছো। কি জন্য ভাই? ইউ মানে ইউরেনিয়াম, এফ মানে কি? ফ্লোরিন। তো ইউএফ 6 238 প্লাস 19 × 6 হয়ে গেছে। এবং আমি 238টাই কেন নিব? কারণ প্রকৃতিতে আমরা যেই ইউরেনিয়াম পাই সেখানে কি 99.3% থাকে ইউরেনিয়াম 238। বুঝতে পারছো? ওকে, এই কোশ্চেনটা বাচ্চারা কেন ভুল করছো আল্লাহ জানে ভাই। ওকে, গ্রাহামের ব্যাপন সূত্র অনুযায়ী ব্যাপন হার হচ্ছে গ্যাসের মূল আর ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমি লিখেও দেখাইছি, আর ইজ ইকুইভ্যালেন্ট টু 1/√m, তাই না? বর্গমূলের ব্যস্তানুপাতিক। গ্রাহামের ব্যাপন সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য? ব্যাপন নিঃসরণ সব ক্ষেত্রেই তার সূত্র প্রযোজ্য হবে। তাহলে ব্যাপন সূত্র কি হবে? ব্যাপন নিঃসরণ এবং অনুব্যাপন দুইটাই সেম। তোমরা বলো ব্যাপন এবং নিঃসরণ তার ইংরেজি কি? বলছিলাম ক্লাসে, আমাদের প্রশ্ন করছিলাম।
হ্যাঁ লিখছিলা, ইফিউশন লিখছিলা, ওকে। তা উত্তর কি হবে? সবগুলো উত্তর। যান্ত্রিক চাপ পরিমাপে আমি বলছিলাম যে আমাদের যেই আর এর এককগুলো আছে, অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক, তার পাঁচটা আমরা একক পড়ছিলাম। পাঁচটা কি কি ছিল? এসআই একক, সিজিএস একক, লিটার অ্যাটমসফিয়ার, এফপিএস এবং কি ক্যালোরি একক। এর মধ্যে দুইটার ব্যবহারটা স্পেসিফিক্যালি বইয়ে লেখা ছিল, আমি দাগায় বলছিলাম মাস্ট মাস্ট মাস্ট। তিন তারা টপিক, ঠিক আছে? কোনটা কোনটা? একটা ছিল, একটা কি ছিল? এফপিএস বা ইঞ্জিনিয়ারিং একক। কেন ইউজ করা হয়? যান্ত্রিক চাপ পরিমাপে, ঠিক আছে? এটা হচ্ছে আনসার। আরেকটা কি ছিল বলতো? এটা হচ্ছে আনসার। আরেকটা ছিল ক্যালোরি একক। ক্যালোরি, বলতো এই এককটা কোথায় ইউজ করি আমরা? ক্যালোরি একক কোথায় ইউজ করি বলো? ক্লাসে বলা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি করলে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন কি হবে? বাড়বে না কমবে বলো? তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে। কার সূত্র? চার্লসের সূত্র, চার্লস, ঠিক আছে? চার্লসের সূত্র। খাদ্যের শক্তি কি বলি আমরা? ফুড ভ্যালু, তাই না? বা খাদ্যের ফুড ভ্যালু নির্ণয়ে আমরা ক্যালোরি একক ইউজ করি। যেরকম আমরা বলি না যে ওর হচ্ছে এত ক্যালোরি খাইছে, এত ক্যালোরি তার হচ্ছে বিএমআর, তাই না? এটা করতে হবে, তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে। বাচ্চাকালে তোমরা শেষ, শেষ দা ইন্ড, তাই না? দা ইন্ড। এই কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে তোমরা অনেকেই নাকি সময় পাও নাই। মানে কোন সেন্সে এগুলো বলো ভাই? একদম মুখস্থ বেস্ট কোশ্চেন 55+, বাকি পাঁচটার মধ্যে একটু ক্যালকুলেশন লাগে 2 থেকে 3টা, একটু চিন্তা করা লাগে 2 থেকে 1টা, বাকি সব একদম মুখস্থ, খালি দেখবার বসায় দিবা। ঠিকমতো ক্লাসটা করলে আর মেন বইটা পড়লে 90% পাস পাওয়ার ব্যাপার ছিল না। যারা কম পাইছো ওদের হেলাফেলা কোন জায়গায় ছিল এটা ফাইন্ড আউট করো, সমস্যা কোন জায়গায় ছিল। এবং আমি জানি তোমরা অনেকে হচ্ছে কি করছো, ভালো মার্ক ডিজার্ভ করতা বা পারতা। তোমরা যেগুলো ভুল করছো, যারা ক্লাস করছে ওরা প্রত্যেকেই যেগুলো ভুল করছো ওরা কিন্তু ওইগুলা পারতা। আমি জানি পারতা, তোমরা বলছো আমাকে ভাই পারতাম, বাট কেন জানি ভুল জায়গায় আসছি। আর একটা কারণ কোনটা? বড় কারণ হচ্ছে তোমার এক্সাম হলে তুমি কনসিকুয়েন্স নিয়ে ভাবো। আমি গতদিন আমাদের মিটের সেশন হয়েছে, সেইখানে কালকের প্রশ্ন একটু সহজ করেন, আল্লাহ কি কয়, এই প্রশ্ন কঠিন ছিল। নীলাঞ্জনা মাথা পুরো গেছে, তোমার নীলা মাথা পুরো গেছে না? এই প্রশ্নের মতো ইজি কোশ্চেন নাই ভাই। আমি এর থেকে ইজি আর জীবনে কোনো কোশ্চেন পাবা কিনা সন্দেহ আছে। এর থেকে সহজ কোশ্চেন আর জীবনে পাবা কিনা সন্দেহ আছে, ঠিক আছে? ধরে নিতে পারো আমাদের ব্যাচে এটাই সবচেয়ে সহজ কোশ্চেন। এবং আমি এক্সপেক্ট করছিলাম 20+ মানুষ মিনিমাম 95% প্লাস পাবা। 20+ পাও নাই, তবে 8 থেকে 10 জন পাইছে, বেশ ভালো। তিনটার অপশন চেঞ্জ হয়ে গেছিল। ইয়োর ফোরগার, তোমার নাম কি বলো? তোমার নাম কি বলো? আচ্ছা, তাহলে কি বললাম, এক্সাম দেওয়ার সময় তোমরা এক্সামের কনসিকোয়েন্স নিয়ে বেশি ভাবো, তোমরা প্রশ্ন নিয়ে ভাবো না। প্রশ্ন নিয়ে, প্রশ্নের অপশন নিয়ে তোমার ভাবার টাইম নাই। তুমি কি ভাবো কনসিকুয়েন্স, যেটা ভুল হলে কি হবে, ভুল না হলে কি হবে, মার্ক কম পাবো, মার্ক বেশি পাবো, ভাইয়া বকবে, মার্ক কম পাবো, এরকম চিন্তা করতে করতেই তোমরা হচ্ছে কোশ্চেন নিয়ে ভাবতে পারো না। একই টাইমে 2 থেকে 3টা জিনিস ভাবতে গেলে কট খাবা, বুঝতে পারছো? আমি আর কিছু বলবো না, যাও। বেচার বাচ্চারা, কয়টা বাজে? 10টা বাজে, বেশিক্ষণ লাগে তাই না? মাত্র 40 মিনিট, দেখছো? আমি ব্যাখ্যা সহকারে সলভ করাই দিছি, তাও 40 মিনিট হয়ে গেছে। আর তোমরা 20 মিনিটে এরকম দেখাইছে ভাই 10টা 15টা কোয়েশ্চেন দেখাইতে পারি নাই, সময় ছিল না। এরকম ভুজুং বাজুং অজুহাত দিবা আমারে, কাম লাগবো না, ঠিক আছে? হ্যাঁ এটাই, তোমরা ভুলে গেছো, মনে ছিল না। কিন্তু যারা ক্লাস করছো, কি মনে হয় ক্লাসের বাইরে কি একটা কোশ্চেনও ছিল? কি মনে হয় বলো? ও আচল, তোমার না আইডি না ছিল মেইলিং? আমি তো ভুলে গেছি, তোমার তো আইডি ছিল মেইলিং। আচ্ছা যাই হোক, তোমরা বলো তো যারা বেঁচে ছিলা, ক্লাসের বাইরে কোনো টপিকে প্রশ্ন একটা আসছে? তোমরা ক্লাসটাও একটু মন দিয়ে আরেকবার করলে মনে হয় সবগুলাই পারতা, বা এক্সাম হলে তুমি সবগুলাই পারতা। ভুল জায়গায় আসছো কেন জানি, ভুলে গেছিলা, মনে ছিল না, হোয়াট এভার। আচ্ছা, এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আমি চেষ্টা করবো আমাদের প্রত্যেকটা এক্সামের সলভ ক্লাস এভাবেই, আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসের সলভ ক্লাস এভাবে দেওয়ার, যাতে করে, যাতে করে
তোমরা তোমাদের ভুলগুলো বুঝতে পারো, ঠিক আছে? এবং আরেকবার তোমাদের রিভিশন হয়ে যায়। দেখো তুমি এই যে এই টপিকগুলো পড়লা, আমি তো শুধুমাত্র আনসারটা বলি নাই, পাশাপাশি আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো বলছি। যার ফলে কি হয়েছে, তোমার কিন্তু মোটামুটি বলতে পারো পুরো টপিকটা একবার রিভিশন হয়ে গেছে, তাই না? বলো। ক্লাসের বাইরে কিন্তু একটা কোশ্চেনও আসে নাই। তুমি ক্লাসের টাইম একটু বেশি হয়েছে, একটু কষ্ট করে হইলেও যদি ক্লাস ঠিক মতো করতে পারতা, বাসায় পড়তে পারতা, আরেকটু বেশি পড়তে পারতা, এক্সাম দেওয়ার সময় কনসিকুয়েন্স নিয়ে না ভাবতা, তাহলে হয়তো তুমি 95% বা 100% পাইতা। আর আমাদের ব্যাচে হচ্ছে ফজিয়া, তার ডাক নাম আমি ফজিয়া বলি, বাট নামটা স্পেলিং কি হবে আমার একটু বললো তো। FAUZIA। এই মেয়েটা 100% মার্ক পাইছে, 100%। এবং সে আসলে ফিল করতে পারে, এবং সে কিন্তু ক্লাসে ফার্স্ট টু লাস্ট পুরো টাইম ছিল, প্রথম ক্লাসে একদম পুরো টাইম ছিল। সে কোশ্চেন করছে অনেক বেশি, বারবার রেজ হ্যান্ড করছে, বলছে যে ভাই এটা বুঝি নাই, এটা কেমনে হয়েছে, বা হচ্ছে অন্যান্য বিষয় নিয়ে পুরোটা ক্লাস টাইম সে অ্যাক্টিভ ছিল, এবং দেখো 100% পাইছে। মাহমুদুল তামিম 98%। আরও দুজন ছিল, আমি নামটা একটু দেখি, ঠিক আছে? আর কারা 100% পাইছে? হুম, আর কারা 100% পাইছিল? আর ও 98%, আরও দুজন পাইছিল। মাহমুদুল তামিম 98%। তারপরে তারপরে মাহমুদুল তামিমের পরে কে ছিল? মাহমুদুল তামিমের পরে, হ্যাঁ, ওয়ামিয়া জামান। এই যে ওয়ামিয়া, ও কিন্তু আমাদের প্রথম ক্লাসে সিআর ছিল, ঠিক আছে? আমাদের প্রথম ক্লাস সিআর ছিল ওয়ামিয়া জামান। ও পাইছে 98%, অনেক ভালো। মানে একটা মাত্র প্রশ্ন ভুল গেছে ওর, মার্ক পাইছে 57.7, ও 58.75। ওয়ামিয়া জামান 98%। উম্মে মুকাররামা, ও ক্লাসে পুরো ক্লাস টাইম অ্যাক্টিভ ছিল, এবং সেও পাইছে 98%। আমি আরেকটু রেজাল্ট দেখি, আমি 95% আপ যারা পাইছে ওদের রেজাল্টটা একটু অ্যানাউন্স করি, কি বলো? যারা 95% প্লাস পাইছো ওদের রেজাল্টটা আমি একটু অ্যানাউন্স করি, কারা কারা পাইছো একটু দেখি। আমি ডেইলি এক্সামের রেজাল্ট পাবলিশ করব না, ঠিক আছে? কিন্তু হাইস্ট মার্ক কত, লোয়েস্ট মার্কটাও বলবো না, কারণ যে লোয়েস্ট মার্ক পাবে ও হয়তো একটু ইয়াতে ভুগতে পারে, ঠিক আছে? ইনফিনিটি কমপ্লেক্সে হাইস্ট মার্ক যেটা হবে এবং টপ 95% প্লাস পাইলেই আমি তোমাদের নাম অ্যানাউন্স করবো, ঠিক আছে? আমাদের সলভ ক্লাস শেষে। আচ্ছা, আমি হচ্ছে রেজাল্ট দেখি। প্রথমে 95% প্লাস 98%, রোল হচ্ছে 7, রোল 7। তোমার নাম কি? তোমার নাম মনে হয় তামিম, তাই না? তামিম। এরপর ছিল রোল 1, 97%। রোল 1 কে? রোল 1, নাও দেখতেছি। রোল 1 হচ্ছে আয়েশা। রোল 1 হচ্ছে আয়েশা, 97%, অর্থাৎ তার 58 মার্ক পাইছে, ও দুইটা স্কিপ করছে। এরপর 96%, 57.5 পাইছে হচ্ছে রোল 29। রোল 29 কে? রোল 29 হচ্ছে ফাহাদ। বেশ ভালো, ফাহাদও খুব অ্যাক্টিভ ছিল ক্লাসে। রোল 1 ফাহাদ, ও পাইছে 96%। এরপর রোল 24, যে হচ্ছে 100% পাইছে। রোল 24 ফজিয়া, ফাউজিয়া, হোয়াট এভার ইট ইস, 100%। 90% অনেকেই পাইছে, 92% অনেকে পাইছে, 92%, 98%। রোল 62, 62 কে মানে অলরেডি বলছি আমি, ওয়ামিয়া মনে হয় না, মাহমুদুল তামিম, 98%। এরপর 94% রোল 38। রোল 38 কে? 38 হচ্ছে তুবা, দিলশান জাহান তুবা, পুরো ক্লাসে অ্যাক্টিভ ছিল, 98। 94, আচ্ছা। রোল হচ্ছে 40 এবং 42, দুইজনেই 96%। 40 এবং 42। রুল 40 হচ্ছে ফারিহা, 98% ও 96%। এবং 42 হচ্ছে, এই 42 এবং 40 দুইজন নাম ফারিহা দোস্ত, এবং ওরা মার্কও সেম পাইছে। কিরে ভাই, তোমরা কি সেম পাবলিক? বলো। রোল 40 এবং 42 দুইজনের নামই ফারিহা, এবং দুইজনেই মার্ক সেম পাইছে, 96%। বাহ, হোয়াট এ কোইন্সিডেন্স। আচ্ছা, এরপর রোল 54 পাইছে 94%। রোল 54 কে? রোল 54 হচ্ছে নীলা, নীলা 94%। এরপর 100% আরেকটা পাইছে মাহি, ও হচ্ছে আমাদের ব্যাচের না, ব্যাচের বাইরের। এবং এই বান্দা হচ্ছে একটা, আচ্ছা মাহি নাম বলেছে না, ও এক্সাম দিছে 2 মিনিটে, বুঝতে পারছো?
ও 2 মিনিটে এক্সাম দিয়ে 100% মার্ক, তাহলে বুঝো কি কামটা করছে ও। ও প্রথমে একটা আইডিতে এক্সাম দিছে, সব আনসার দেখছে, মুখস্থ করছে, পরে আরেকটা আইডি দিয়ে একদম ধুমতানাক একদম দাগাই দিছে, 2 মিনিটে 100% মার্ক। বাটপার শালা। আচ্ছা, এরপর ব্যাচের বাইরে তানজিম নামে একজন 96% ব্যাচের বাইরে। তিথি নামে একজন 100% পাইছে 4 মিনিটে, 4 মিনিটে 100%। বাহ, ও আশা করি আকাম করছে একটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত। এখন তোমাদের কোশ্চেন দেখি। রেজাল্ট অনেকেই প্রায় 10 প্লাস 95% প্লাস পাইছো, ঠিক আছে। অফ টপিকে অন টপিক যে কোনো টপিক কোশ্চেন করতে পারো। আমি সর্বোচ্চ আর 5 মিনিট থাকবো, ঠিক আছে। যে 60টা প্রশ্ন আমি ক্লাসে কিন্তু অনেকগুলা বলছি যে আমি এইখান থেকে প্রশ্ন দিব, বলছিলাম না? বলো। আমি ক্লাসে কিন্তু বলছিলাম যে আমি এইখান থেকে প্রশ্ন দিব, এবং সেখানে প্রশ্ন দিছি, ঠিক আছে। তারপরেও কেন তোমরা, মিনিমাম যদি ভালো মতো সবাই ক্লাস করতো, 20-30 জন প্লাস 95% প্লাস পাইতো, ঠিক আছে। ওকে, বলো বলো, কোশ্চেন করো। আচল, কোশ্চেন করো। আর বাকি যারা কোনো প্রশ্ন আছে কোশ্চেন করতে পারো। তোমাদের কি এই আনসারের সলভ শিট পিডিএফ লাগবে বলো? যদি এই সলভ শিটের পিডিএফ লাগে তাহলে আমি দিতে পারবো, কিন্তু পিডিএফ কেন লাগবে? তোমার তো এক্সাম সাবমিট করার পরপরই আনসার পেয়ে যাও, তাই না? পিডিএফ লাগবে না। আমি কালকে সকালে আবার এই লিঙ্কটা অন করে দেবো, এই লিঙ্কে তোমরা যে কোনো সময় যখন ইচ্ছা এক্সাম দিতে পারবা, ঠিক আছে। ওকে, নেক্সট ক্লাসে করবো নি ভাইয়া। কি করবা ক্লাস? তুমি ক্লাস করো না একটা? ও কোশ্চেন করবা, আচ্ছা আচ্ছা, কোশ্চেন করবা, ওকে। হ্যাঁ, তোমাদের প্রশ্নগুলো বলো, প্রশ্নগুলো বলো, দ্রুত বলো। আমি লাইভ শেষ করবো, আমি রাতে খাওয়া দাওয়া করি না, কোথাও অনেক, ঠিক আছে। পেটে অনেকগুলা ইঁদুর দৌড়াইতেছে এখনো। বলো। আর আমাদের ব্যাচের কি অবস্থা দেখো, আমরা যে সকল বিষয় আমাদের পোস্টে ছিল না, এরকম অনেকগুলা বিষয় অ্যাড হয়েছে না বলো? আমাদের কথা ছিল আমরা ক্লাস নিব ফেসবুক লাইভে, কিন্তু ফেসবুকে তোমাদের রিলসের প্রতি আসক্তি, তাই না? এই জন্য ফেসবুক তোমার সমস্যা, তোমরাই বলছো। খুবই ভালো, তোমরা বলতে পারছো যে ভাই আমি অ্যাডিক্টেড, আমি রিলস দেখি, আমার ফেসবুকে যাব না। আমি সব কিছু একদম গুগল ক্লাসরুম, গুগল মিট এবং হোয়াটসঅ্যাপে শিফট করে ফেলছি। তোমাদের আর কি ছিল? এই যে সলভ ক্লাস, এটাও কিন্তু আমাদের ব্যাচের অ্যানাউন্সমেন্টে ছিল না। বাট আমি যেহেতু রিভিশন দেওয়ার ক্ষেত্রে সময় কম লাগবে, আমি যদি একটু ফাস্ট পড়াইতাম হয়তো 20 থেকে 30 মিনিটেই সলভ ক্লাস হয়ে যেত। কিন্তু এটা আমি সাথে হচ্ছে অফ টপিক নিয়ে বললাম, যে আমি একটা মাত্র অপশন, কিন্তু আমি 4টা অপশন নিয়েই এলাবোরেটলি বললাম, তাহলে কি হইলো, তোমাদের আরেকবার রিভিশন হয়ে গেল, ঠিক আছে। রেকর্ড ক্লাস হচ্ছে আমাদের ক্লাসরুমে সাজানো আছে। তুমি ক্লাসরুমে যাবা, ক্লাসরুমে গিয়েই সবগুলা ক্লাস পেয়ে যাবা। অথবা যদি না পাও আমাকে ইনবক্সে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। ইউটিউব চ্যানেলে আমাদের প্রথম সপ্তাহের ক্লাসগুলো পাবলিক থাকবে, যাতে বাচ্চা কাচ্চা বুঝতে পারে ক্লাসের ডিউরেশন কেমন হয়, ক্লাসের কোয়ালিটি কীরকম হয়, আমরা 2 ধাপে ক্লাস নেই, সব কিছু বুঝতে পারে, ঠিক আছে। ওকে, কালকের মতো কোশ্চেন তো আর হবে না মনে হয়, কারণ কালকের টপিকটা সহজ ছিল, এখন থেকে কোশ্চেন একটু ট্রিকি হবে, ঠিক আছে। ওকে, এখন তোমরা খেয়াল করছো, আমি কিন্তু একসময় বলতে পারবো যে ক্লাস থেকে এত প্রশ্ন কমন আসছে, কিন্তু তোমার পারো নাই। কেন পারো নাই? যে একটা একটা মাত্র ক্লাস, একটা মাত্র ক্লাস থেকে 60টা কোশ্চেন রিপিট, কিন্তু তোমরা অনেকেই 70% মার্কও পাইছো, ঠিক আছে। পার্থক্যটা এখানেই। তোমাদের যে সমস্যাগুলো হয়েছে প্রথম দিকে একটু প্রবলেম হতে পারে, পড়া ভুলে যাওয়া, মনে থাকে না, রিভিশন দিতে পারো নাই, এই প্রবলেমগুলো আমাদের নেক্সট সাপ্তাহিক সেশনে তোমরা শেয়ার করবা। এবং গতকালকে আমরা সেশন করছি, তাই না? যে সমস্যাগুলো কী ছিল আমাকে ইনবক্সে বলতে পারো, যে কেন ভুলে গেছিলা, বা তোমার কি মনে হয়েছে যে কোন জায়গায় সমস্যাটা ছিল, সেটা সলভ করো, ঠিক আছে। সলভ ক্লাসটা এফবি লাইভ প্রথম 1 সপ্তাহ তো একটু এফবিতে নেওয়া লাগবে, এরপর আমরা সলভ ক্লাস একদম জুমে নিয়ে নিব, ঠিক আছে। আমরা 1 সপ্তাহ পর সব কিছু জুমে নিয়ে নিব, ফেসবুক থাকবে না। এবং তোমরা এই ক্লাস রেকর্ডও পাবা, প্যারা নাই। আমি রেকর্ড করে আমি ইউটিউবে আপ দিয়ে ক্লাসের লিঙ্কটা আমাদের ক্লাসরুমে দিয়ে দিব, প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা,
ওকে, ঠিক আছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আশা করি সলভ ক্লাসটা ভালো ছিল। বাট এবার খুব ফাস্ট হয়েছে, আমি খুব ফাস্ট বলছি। বাট সলভ ক্লাসের কোনো টপিক কি কেউ বুঝতে পারো নাই, এরকম কেউ আসো যে সলভ ক্লাসের কোনো টপিকে সমস্যা আছে বা বুঝতে পারো নাই? খুবই সহজ টপিক ছিল, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে কারো কোনো কোশ্চেন নাই, আমি আজকের মতো লাইভটা শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হুম, কোশ্চেন নাই। টাটা। ওকে।